আন্তর্জাতিক স্তরে ভারতের সঙ্গে যে যখনই পাঙ্গা নিয়েছে তাকে শেষ পর্যন্ত দমে যেতে হয়েছে। তার সর্বশেষ উদাহরণ নিঃসন্দেহে তুরস্ক। এতদিন তুরস্ক অপারেশন সিন্দুরের পরবর্তী সময় থেকেই পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করতে শুরু করেছিল। এমনকি অপারেশন সিন্দুরের পর্বে পাকিস্তানকে নিয়মিত অস্ত্র পাঠাতো এই তুরস্ক। আমাদের সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে বলেছিল যে পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করছে তার মধ্যে ম্যাক্সিমাম ছিল তুরস্কের TB2 ড্রোন। আন্তর্জাতিক স্তরে ডিপ্লোম্যাটিক স্তরেও পাকিস্তানকে কিন্তু এই তুরস্ক সমর্থন করে, অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, মিলিটারিলি তিনটে বিভাগেই পাকিস্তানকে কিন্তু সমর্থন করে গেছে ক্রমাগত এই তুরস্ক। এমনকি পরবর্তীকালে আমরা জানতে পেরেছিলাম এই তুরস্ক বাংলাদেশকে সঙ্গে নিয়ে এক ইসলামিক ন্যাটো তৈরি করতে চায়, অর্থাৎ এক শক্তিশালী মুসলিম রাষ্ট্রের জোট, যে জোটে পাকিস্তান, বাংলাদেশ, আজারবাইজান কিন্তু সামিল হয়েছিল। কিন্তু সেই তুরস্ক হঠাৎ করে 180 ডিগ্রি বদলে যায় কালকে। কালকে সিঙ্গাপুরে হওয়া একটি কনফারেন্সে তুরস্কের বিদেশমন্ত্রী হঠাৎ করেই ভারতকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন, যা এখন রাজনৈতিক মহলে প্রধান চর্চার বিষয়। এই ভিডিও শেষ অবধি যদি দেখেন তাহলে আপনারাও বুঝবেন কিভাবে ভারতের সামনে মাথা নত করলো মুসলিম রাষ্ট্র তুরস্ক এবং ভারতের ডিপ্লোম্যাসি এক্ষেত্রে কত বড় ভূমিকা পালন করেছে। কালকে সিঙ্গাপুরের একটি হাই প্রোফাইল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ভারতকে একটি বিশেষ অনুরোধ করেছেন। হাকান ফিদান পরিষ্কারভাবে বলেছেন যে দয়া করে পাকিস্তানের চশমা দিয়ে ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্ককে বিচার করবেন না। ফিদান দাবি করেন যে ভারতের সঙ্গে তুরস্কের কোনো সীমান্ত বিরোধ নেই, কোনো পুরনো শত্রুতা নেই, তাই দুই দেশের সম্পর্ক চমৎকার হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ তুরস্কের এরকম সুর নরম কেন? সত্যি কি ভারতের সঙ্গে পুরনো কোনো শত্রুতা নেই? নিঃসন্দেহে আছে। 2023 সালে যখন তুরস্কে ভূমিকম্প হয় তখন ভারত কিন্তু তাদের সেনাবাহিনীর টিম পাঠিয়েছিল উদ্ধার কার্যে। সেই তুরস্ক ভারতের পিছনে কিন্তু ছুরিটি মারে অপারেশন সিন্দুর পর্বে, এবং পরিষ্কার হয়ে যায় যে মুসলিম রাষ্ট্র এক মুসলিম রাষ্ট্রের পাশে ঝাঁপিয়ে পড়তে গিয়ে ভারতের মতো বন্ধু রাষ্ট্রের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করতেও দুবার ভাবে না। সেই তুরস্ক হঠাৎ করে এত এত নরম কেন হলো? আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় আমি আপনাদের বলবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন তুরস্ক তাদের মাথা নোয়াতে বাধ্য হলো। দেখুন, ঘটনা সূত্রপাত 2025 সালের এপ্রিল মাসে পেহেলগামে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে নৃশংসভাবে হিন্দু পর্যটকদের কিন্তু হত্যা করে। ভারত চুপ করে সে সময়ও কিন্তু বসে থাকেনি। সে সময়েরই মে মাসে ভারত কিন্তু অপারেশন সিন্দুর করে পাকিস্তানের একাধিক ঘাঁটিকে গুড়িয়ে দেয়। ভারত যখন সন্ত্রাসবাদের বিপক্ষে কড়া ভূমিকা অবস্থান করছিল তখন আন্তর্জাতিক মঞ্চে এই তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। তাই আজকে তুরস্ক যতই বলার চেষ্টা করুক যে পুরনো কোনো শত্রুতা নেই, বিরোধ নেই, তা কিন্তু একদমই ভুল। তুমি শত্রুপক্ষের পাশে শুধু দাঁড়িয়েছ তাই নয়, শত্রুপক্ষকে দিনের পর দিন অস্ত্র দিয়ে শক্তিশালী করেছো আমাদের বিপক্ষে লড়ার জন্য, অথচ তুমি বলছো তোমার সঙ্গে কোনো সীমান্ত সংঘাত নেই। তা কিন্তু হতে পারে না। এই উস্কানিমূলক আগ্রাসনের বিপক্ষে ভারতীয়রা কিন্তু একজোট হয়। ভারত কিন্তু তুরস্কের একাধিক চুক্তি বাতিল করে, শুধু তাই নয়, তুরস্কের বন্ধু রাষ্ট্র মানে তুরস্কের বিপরীত দিকে অবস্থিত সাইপ্রাস, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করে এবং সেই সাইপ্রাসকে একের পর এক অস্ত্র সরবরাহ শুরু করতে চলে ভারত। ফলে সাইপ্রাসকে অস্ত্র দিয়ে বলিয়ান করে তুরস্ককে বার্তা সেদিন দিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি যে গ্রিস তুরস্কের সঙ্গে ঐতিহাসিক সময় থেকে লড়াইয়ে নিমজ্জিত, সেই গ্রিসের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু মজবুত হয়। অর্থাৎ ভারতও কিন্তু ডিপ্লোম্যাটিক স্তর থেকে তুরস্ককে এক ঘরে করে দেওয়ার চেষ্টা করে, এবং এখন তো তুরস্কের সঙ্গে ইসরায়েল সরাসরি সংঘাতে জড়িত। তাই এখন তুরস্ক ভাবছে যদি ভারতকে তারা পাশে না পায়, যে কোনো মুহূর্তে ইসরায়েল তাদের উপর আক্রমণ করতে পারে। সেটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক একটি চেঞ্জ তুরস্কের রাজনীতির জন্য। সাইপ্রাসের বিষয়টাই যদি তলিয়ে ভাবেন তাহলে দেখবেন 1974 সাল থেকে সাইপ্রাসের একটা বড় অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে এই তুরস্ক। বিশ্বমঞ্চে তুরস্ক এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কিন্তু কোণঠাসা ছিল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মে মাসে সাইপ্রাসের প্রেসিডেন্ট ভারতে এক ঐতিহাসিক সফরে এসেছিলেন, এবং এর ফলে তুরস্কের ভূরাজনৈতিক পরিস্থিতি যে চাপে পড়ে এবং ধাক্কা বহু গুণ কিন্তু বেড়ে যায়। এর পাশাপাশি রয়েছে অর্থনৈতিক ধাক্কা। 2023 সালে G20 সম্মেলনে ভারত ঘোষণা করেছিল আইমেক করিডরের কথা। এই করিডর ভারতকে মধ্যপ্রাচ্যে হয়ে ইউরোপের সাথে জুড়বে, কিন্তু এতে তুরস্ককে সম্পূর্ণভাবে বাদ দেওয়া রয়েছে।
ফলে তুরস্কের প্রেসিডেন্ট সে সময় তীব্র বিরোধিতা করেছিলেন এই করিডরের, কারণ এই করিডর সফল হলে তুরস্কর আর অর্থনৈতিক দিক ভীষণ মাত্রায় ধাক্কা খাবে এবং তুরস্ক চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তাও কিন্তু ভীষণ মাত্রায় ধাক্কা খেতে পারে। পরবর্তীকালে ভারতের এই অলরাউন্ডার কূটনৈতিক ঘেরাটোপে তুরস্ক বুঝতে পারে যে ভারতকে চটিয়ে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক বাজার হাতছাড়া হতে পারে। তাই সিঙ্গাপুরের মঞ্চে দাঁড়িয়ে হাকান ফিদান পরিষ্কার বলেছেন যে আমেরিকার সাথে রাশিয়ার সমস্যা থাকলেও তুরস্ক যেমন দুপক্ষের সাথে ব্যবসা চায়, ঠিক সেরকমই ভারতেরও উচিত পাকিস্তানের বিষয়টিকে আলাদা করে তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়ানো, যা আসলে ভারতেরই বড় জয়। এবার আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে যে ভারত কি করবে? ভারত কি বিশ্বাসঘাতক বন্ধুকে ক্ষমা করবে? ভারত কি মালদ্বীপসের মতো পাশে আবার ঝাঁপিয়ে পড়বে তুরস্কের? কারণ এই তুরস্ক যেভাবে অপারেশন সিন্দুর পর্বে ভারতের পিছনে ছুরিটি মেরেছে, তাতে কোনোভাবেই তুরস্কের যে ইন্টেনশন তা আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা সৎ বলে অন্তত আমার মনে হচ্ছে না। তুরস্কর কোম্পানি সেলভি এভিয়েশন আমাদের একাধিক বিমানবন্দরের দায়িত্বভার সামলাতো, সেই চুক্তিও কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ইস্যু সামনে এনে ভারত সরকার বাতিল করতে বাধ্য করেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে তুরস্ক একদিকে যেমন ট্যুরিজম সেক্টরে ধাক্কা খেয়েছে, কারণ দিনের পর দিন বহু মাত্রায় ভারতীয়রা সেখানে যেতেন, অন্যদিকে একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক যে চুক্তিগুলো ভারতের সঙ্গে ছিল সেগুলোও কিন্তু নতুন করে তারা হারিয়ে ফেলেছে। ফলে তারা এখন মনে করছে তাদের এই অর্থনৈতিক মন্দার যুগে পাকিস্তান কোনোভাবেই তাদের সাহায্য করতে পারবে না। ফলে ভারতকে তাদের পাশে প্রয়োজন এবং বিশ্ব মানচিত্রে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি যেভাবে বাড়ছে, তাদের ভবিষ্যতে ভারত ছাড়া তাদের পাশে দাঁড়ানোর মতো আর কোনো রাষ্ট্র এই মুহূর্তে নেই। কি করবে ভারত? কমেন্টে জানাবেন কি করা উচিত, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।